এই বর্বরচিত হত্যাকাণ্ড সংগঠিত করে। কথা বলছি হত্যাকারী শরীফ আলীর মায়ের সাথে। শরীফ আলী কি হয় আপনার? ছেলে। আচ্ছা, আপনার নাতি মারা গেছে? জি। আচ্ছা, কে মেরেছে? তো শুনলাম তো ওখান মারছে। আপনার পোলাই মারছে? এই যে আপনার তো ওই ঘরেই শুয়েছিলেন, পোলা যখন মারলো পোলা চিৎকার করছে না? চিৎকার দিয়ে ইয়া আমি তো আমার অসুখ নানি আমি তো ওটারে উঠলাম। আর সালো ছেলে আইয়া আমার উপরে আইয়া পড়ছে মাইগো হইয়া আমার উপরে রাইত কত গিনি রামলো আর কি। তার হাতে তখন কি ছিল? তো তখন তা দেখছি না রে। তার শরীরে রক্ত ছিল? ওই তার মাথা তো রক্ত দেখছি। তার শরীরে রক্ত নাই? ওই রক্ত দেখছি। কথা বলছি সালেকের মার সাথে। কি নাম আপনার? মালেখা। আপনাদের এই বাড়িতে কি কাউকে মারছে? ওই জি মারছে। কাকে মেরেছে? শরীফ আলী। কি হয় আপনার? ভাগনা। এই যে আপনার ভাগ্নিকে যে মারছে, কে মারছে? শরীফ আলী। কেন মারছে? তার বিশ্বনাথ। আপনার ছেলের নাম কি? শালিক আলী। সালেক আলী বলতেছিল যে সালেক আলী মেরে ফেলছে, এটা কি সত্য? ওই সত্য। আপনার ছেলে মারছে? জি না। তাহলে সে কি কেন তাহলে আপনার ছেলের নাম বলতেছিল? এখন আমার আসামির লাগি হে চালিক করছে। কথা বলছি কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত বদরুল সাহেবের সাথে। আপনারা কিভাবে এই মামলাটি সম্পর্কে জানলেন বা কিভাবে মামলাটি আপনারা রুজু করলেন? মোবাইল ফোনে জানান যে অত্র থানাধীন বানুবিল শাকিনে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। উক্ত খবর পাইয়া আমি আরও সঙ্গে অফিসার ফোর্স নিয়ে এখানে আসি। আসার পরে দেখি অত্র মামলার এজাহার নামে বিবাদী শরীফ আলী, হ্যাঁ, তার মেয়ে শরীফ আলীর মেয়ে রুনা বেগম, বয়স 3.5 বছর, তার মাথার এবং গলার ডান পাশে দুইটা ধারালো দায়ের ছেদ, কাটা জখম। তখন তার সুরতাল প্রতিবেদন প্রস্তুত করি। তখন শরীফ আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমলগঞ্জে ভর্তি ছিল। তখন তার সাথে এই বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে নিজেও স্বীকার করে জমি জমা সংক্রান্ত বিরোধের জের হিসাবে তার মামাতো ভাইকে ফাঁসানোর জন্য সে তার নিজের মেয়েকে খুন করেছে এবং সে নিজেও কিছু অনুতপ্ত হয় যে সেটা সে ভুল করেছে। তো পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করি এবং সেই বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে যে সে তার মেয়েকে হত্যা করেছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু সাক্ষী প্রমাণ পেয়েছি, আলামত জব্দ করেছি এবং আরও কিছু সাক্ষী প্রমাণ ইতিমধ্যে 2 একের মধ্যে নেব। মামলাটি খুব দ্রুতই নিষ্পত্তি করা সম্ভব হবে এবং উক্ত মামলাটি বিবাদী শরীফ আলী উক্ত ঘটনাটি সংগঠন করিয়াছে মর্মে পুরোপুরি আমরা নিশ্চিত হয়েছি এবং ইতিমধ্যে মানে পিএম রিপোর্টটা পেলে আমরা মামলাটা শরীফ আলীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করব। প্রিয় দর্শক, ইউয়ানা একটি নাম, বর্তমানে একটি স্মৃতি, কিন্তু এই ইউয়ানা এসেছিল এই স্থানটিতে নিতেশ্বর মৌলভীবাজার নীল আকাশ বার্গার হাউজে। এই বার্গার হাউজে এসে তারা তার এক বন্ধুকে নিয়ে ঢুকেছিল এই স্থানটিতে। এইখানে ঢুকে তারা বসেছিল এই ধরনের একটি চেয়ারে। কি ঘটেছিল সেই সময় বা তারপর কি ঘটেছে, কেনই বা ইউয়ানা নামটি এখন শুধুই স্মৃতি, আমরা এ ব্যাপারে কথা বলবো মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সালেক সাহেবের সাথে। তিনি আমাদের সাথে আছেন, আমরা তার সাথে কথা বলছি। আচ্ছা সালেক সাহেব, এখানে আসলে ঘটনাটা কি ঘটেছিল? এখানে ইউয়ানা লন্ডন প্রবাসী একজন ব্রিটিশ নাগরিক। ছোটোবেলা থেকেই তার বন্ধু বান্ধব অনেক ছিল। যখন একটি ফোনে কল পায় সে, এবং এই ফোনে কল পাওয়ার পরে সে সোহেল নামক এক ব্যক্তি তাকে ফোন করে নীল আকাশের এখানে আসতে বলে, এবং ওইখানে আসার পরে সে এখানে এই চেয়ারে বসে তারা বার্গার খায়। এই বার্গার খাওয়ার সময়ই আরেকটি ফোন আসে,
তখন সোহেল তাকে বারবার কে ফোন করেছে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে ওকে নিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে কি ঘটেছিল? যেখানে ঘটনা ঘটেছিল, চলুন আমরা উক্ত জায়গায় যাই এবং পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল আমরা সেখানে গেলেই আপনাদের বুঝতে পারবেন। এখানে গাড়ির ভিতরে যে লাশটি পাওয়া যায়, এখানে যখন একটি গাড়ি দীর্ঘ সময় ধরে বসেছিল, তখন স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে সদর থানা পুলিশ এসে এখানে একটি মেয়েকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পায়। পরবর্তীতে তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হলে তারা জানায় যে তাদের আত্মীয়, এটা মেয়েটার নাম ইউয়ানা। এরপর মামলা হয়, মামলা হওয়ার পুলিশ তদন্ত করে, তদন্ত এক পর্যায়ে পুলিশ হিমশিম খায় আসলে কে ঘটনাটি ঘটিয়েছে। কিছুদিন পর আমরা ব্যাপক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আলামত আমরা একটি থেকে উদ্ধার করি এবং সেই বাসায় যে জানতে পারি যে বাসাটি সোহেলের। তখন আমরা সোহেলের পরিচয়, হত্যাকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হই এবং আমরা খোঁজ করতে থাকি সোহেল কোথায় আছে। সে বাইরে একটি জেলায় লুকিয়েছিল। আমরা ব্যাপক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সোর্স নিয়োগ করে তাকে সেখান থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর সে ঘটনার সব বিবরণ দেয় এবং হত্যাকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং এর মাধ্যমে মামলাটি উদ্ঘাটিত হয়। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই ইউয়ানা হত্যা মামলার আসামি সোহেল তার বাড়িতে এসেছি। সোহেল বর্তমানে জেল হাজতে আছে। সোহেল আপনার বড় ছেলে? সোহেল বর্তমানে কোথায় আছে? তখন জেলে আছে। কেন জেলে আছে তা কি জানেন? না, আমি তো জানি না। এখানে একটা সংঘটিত হয়েছে, এটা কি শুনেছেন? না, আমি তো জানি না। তা জানেন না। আচ্ছা, এই যে আপনার সন্তান আজকে জেলে আছে, আপনার কষ্ট হচ্ছে না? এটা তো মার বেশি আরো কষ্ট। আপনি তার কি সাজা চাইবেন? জজে বিচার দিব, এটা আইনের এত তখন তো মায় আমি কিছু কথা পারতাম না। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই এই হত্যার শিকার লন্ডন প্রবাসী ইউয়ানার জন্মস্থল যে বাড়ি, সেই বাড়িতে এসেছি। আমার সামনে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতেই সেদিন ইউয়ানা নিজে ড্রাইভ করছিল এবং এই গাড়িতেই সেই হত্যাকারী তাকে মেরে আবার এই গাড়ির তাওয়াল দিয়ে প্যাঁচে তাকে এখানে রেখে দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে ইউয়ানার মা আছেন, তার পাশে ইউয়ানার ভাই এবং তার পাশে দাঁড়িয়ে আছেন ইউয়ানার স্বামী। আমরা কথা বলছি ইউয়ানার মার সাথে। কি নাম আপনার? মুক্তা। আপনার কয়টি বাচ্চা কাচ্চা? আমার 4টি, 2-3টা মেয়ে, একটা ছেলে। ইউয়ানা কোথায় থাকতো? না তো লন্ডন থাকতো। ইউয়ানাকে কে মেরেছে আপনি কি জানতে পেরেছেন? পারছি। কে মেরেছে? সোহেল। কতদিন হয় দেশে এসেছিল? দেশে তো 2 মাস থাকছে, 2 মাস থেকে কম থাকছে। কতদিন থাকার জন্য এসেছিল? আসার 15 দিন না, 22 দিন না 23 দিনের মাথা, 22 দিনের মাথা মারা গেছে। থাকতে এসেছিল মাসের জন্য? জি আচ্ছা, সে কি এই গাড়ি নিয়ে বেরিয়েছিল? জি, সে গাড়ি চালাতে পারতো? পারতো। এবং এই যে ইউয়ানাকে যারা মেরেছে তাদের কি হওয়া উচিত বলে আপনি মনে করেন বা আপনার দাবি কি? চাই আমার মেয়ে যেভাবে মারা গেছে ওভাবে যে মারছে মরা চাই, সঠিক বিচার চাই, সরকারের কাছে আমার দাবি। আমরা কথা বলছি এখানে ইউয়ানার যে ভাই আছে তার সাথে। না, আপনার? মুহিবুন্নুর রহমান। আপনি কি করেন? আমি বিজনেসে আছি। আচ্ছা, আপনার বোন কখন আপনার বাসা থেকে বেরিয়ে গিয়েছিল? অত ঠিক মাগরিবের 4-5 মিনিট আগে। আমি তখন দোকানে ছিলাম। পরবর্তীতে যারা জানতে পারি, ও একটা ফোন আসছে ওর মোবাইলে। তখন আমার আম্মা জিজ্ঞেস করছে যে কই যাইতেছে। ও বলতেছে যে আমি 5 মিনিটের ভিতরে চলে আসতেছি। আমাদের ওই দিন ড্রাইভার ছিল না, ও চলে গেছে। ও নিজে ড্রাইভ করতে পারে, ওই বাইরে থাকেও এই জন্য ড্রাইভ করতে পারে। ও বলছে যে গেট যেন বন্ধ না হয়, 5 মিনিটের ভিতরে আসবে বলে চলে গেছে। আর তারপর আমি দোকান অফ করে যখন 10টার দিকে বাসায় আসি, তখন এর ভিতরে আম্মা ফোন দিছে আমার একবার যে ওর ফোন উঠাইতেছে না। তো আমি ভাবছি আমাদের বাসা এখানে পাশের বাসায় খালা আছে, নানুর বাসা আছে, ওইখানে গেছে। আমি বলছি টেনশন করো না। আসার পর আমি ওর মোবাইল ফোন দিছি, আমি নিজে, ওর ফোন পিক আপ করতেছে না। তারপরে ওর SMS দিছি যে আম্মা খুব চিন্তা করতেছে, কোনো সমস্যা হইলে আমার বলো। ও আর SMS রিপিট করে নাই। তারপর আমি নিজে বের হয়ে যাই।
তারপর বের হওয়ার পর আমার একটা ভাই আমাকে ফোন দিয়ে বলে আমার গাড়িটা নাকি অ্যাক্সিডেন্ট করছে, আমি থানায় আসার জন্য। ছোটো ভাই, তারপর আমি সাথে সাথে থানায় আসি। আসার পর ওসি সাহেবরা সবাই ছিল, আমি জিজ্ঞেস করি যে কী হয়েছে। ওনারা আমাকে বলে যে আমার গাড়ির নাম্বার, আমার ডিটেলস জানতে চায়। তারপর আমি ওনাদের বলি, তারপর আমাকে সাথে সাথে গাড়ির পাশে নেয় নাই, শুধু বলছে তুমি শান্ত হও। তারপর একজন স্যার, সিনিয়র স্যার, এসপি স্যার, উনি আমার পরিচিত ছিল, আমি ওনাকে ফোন দিই। উনি বলে যে রুম্মান তুমি এত রাতে, আমি বলি যে ভাই আমার এরকম থানায় আনছে, আমি এত কিছু বলতেছে না, আমার গাড়িটাও পাশে যাইতে দিচ্ছে না। তো উনি বলছে রুম্মান এটা তোমার গাড়ি, এই গাড়িতে তো একটা লাশ পাওয়া গেছে। তখন আমি বলছি ভাই কী বলতেছেন? বলছে আমি আসতেছি, তুমি তো রাখো, আমরা তো ওই বিসিকের সামনে ওই লাশটা পাইছি, গাড়ি সহ লাশটা পাইছি, ওটা নিয়ে আসতেছি। তারপর আমি থানায় ছিলাম, ওনারা আসে আমার বলছে যে আমার বোনের এই গাড়িটার ভিতরে একটা লাশ আছে, আমি শনাক্ত করব। আমি আর যাইতে পারি নাই। তারপর ওনারা আমাকে তুলে নিয়ে গেছে, একদম জুড়েই নিয়ে গেছে, নিয়ে বলছে দেখছি আমার বোনের লাশটা পড়ে আসছে। ও 5 মিনিটের জন্য বলছে, বাসা থেকে বেরিয়ে গেছে। তারপর আর এরকম আমি ওর লাশটা দেখতে পাই। আমি এই জিনিসটাই শুধু বলবো যে আমি যেন এই জিনিসটা, আমার বোন তো আমি ফেরত পাবো না, আর যাতে বাংলাদেশে এরকম নির্মমভাবে কারো বোন না হারায় কেউ। কথা বলছি ইওনার স্বামীর সাথে। কি নাম আপনার? জামিল। আপনি কোথায় থাকেন? আমি লন্ডনে থাকি। আপনার স্ত্রীকে লন্ডনের পাসপোর্ট ধারে? জি। কতদিন যাবত সে ওখানে থাকতেন? 15 মাস। 15 মাস। জি। যখন সে এসছে তখন কি সে একাই এসেছিল? একা আসছে, হলিডেতে আসছে, 2 মাসে হলিডে আসছে। আপনি কখন জানতে পারেন যে আপনার স্ত্রী মারা গেছে? ওই দিন রাতকে লেটে আপনার লন্ডন টাইম 2টার দিকে ফোন আসছে, ওরা মামা ফোন করছে আমার কাছে যে এরকম, জানি আমি সাথে সাথে বাংলাদেশে আসছি। স্ত্রীর লাশ দেখতে পেয়েছেন? জি না, আমি দেখতে পারি না, 2 দিন পর লেট হয়ে গেছে, আমার টিকিট পাই না এই কারণে। এই যে আপনার স্ত্রীকে যারা হত্যা করেছে তাদের কি হওয়া উচিত বা কি দাবি আপনার? আমার দাবি এটা যে ফাঁসি চাই আমি এটার। কথা বলছি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার তোফায়েল আহমেদ সাহেবের সাথে। আপনার মালের বিধানে আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন? আইন শৃঙ্খলা উন্নতির জন্য আমি প্রথমেই যে কাজটি করে থাকি, কোনো ঘটনার সংঘটন বা সংগঠিত হওয়ার পূর্বেই যেন প্রিভেন্টিভ মেজারটা নেওয়া যায়, তার জন্য আমি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে আমার এডিশনাল এসপি, আমার সার্কেল এসপিগণকে সহ আমি অপরাধ কন্ট্রোল করার জন্য প্রিভেন্টিভ নির্দেশনা দেওয়ার জন্য জনগণের সহিত আমি মত বিনিময় করেছি। এখন সেটা সবসময় আমি করে থাকি। কোনো হত্যা মামলা বা কুলেস মামলা আসামির গ্রেপ্তারের ক্ষেত্রে আপনারা কিভাবে সেগুলো ডিটেক্ট করে থাকেন? কিছু কিছু হত্যা আছে প্রকাশ্যে দিবালোকে হয়, যেটা আসামি কে বা কারা সেটা তদন্ত করে বের হয় না। আবার কিছু কিছু মামলা আছে যেগুলো প্রকাশ্যে দিবালোকে হয় না, রাতের আধারে হয় অথবা নির্জন স্থানে হয়, যেখানে অপরাধী এবং ভিকটিম ছাড়া আর কেউ জানেন না। এই ধরনের মামলার ক্ষেত্রে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে আপনারা জানেন অপরাধের সংঘাতই আছে। অপরাধী যতই সতর্ক অবস্থাতেই অপরাধ সংগঠন করুক না কেন, সে কিছু না কিছু সে চিহ্ন রেখে যায়। তার ধারাবাহিকতা ধরেই, তার সূত্র ধরেই আমরা প্রকৃত অপরাধীকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো মৌলভীবাজার জেলার জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম। জেলা পুলিশ এখন অনেক সচেতন, তারা নিশ্চয় জনগণের বিভিন্ন কষ্ট দূর করতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে। এলাকাবাসীর দাবি, আজকে যেভাবে পুলিশ দায়িত্ব পালন করছে, আগামী দিনগুলোতেও তাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যে কোনো ধরনের মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানা। শেষ কোথায়? কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।